রোদ আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো, যে হাসিতে মিশেছিল হাজার বছরের হাহাকার। সে আকাশকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, দেখো না ওকে, ও কত শান্ত হয়ে আছে। ও তো খুব জেদি ছিল, সারাক্ষণ আমার সাথে তর্ক করতো। মা বাড়িতে ইলিশ মাছ রান্না করে বসে আছে। মা তোর জন্য নতুন ড্রেস কিনে এনেছে। সব আজ তোর জন্য অপেক্ষা করছে। তুই কি যাবি না? মা যখন জিজ্ঞেস করবে, রোদ আমার মেয়ে কই, আমি কি জবাব দেবো রে? আমি কি বলবো তোর মেয়েকে? রাস্তার কুত্তারা ছিঁড়ে খেয়ে ফেলে গেছে, আমি কিভাবে মার মুখোমুখি হব? রোদ এবার জ্যোৎস্নার কপালে নিজের কপাল ঠেকিয়ে বিলাপ করতে লাগলো। তার কান্নায় আজ কোনো শব্দ ছিল না, ছিল শুধু এক বুক ফাটা আর্তনাদ যা বাতাসকে ভারী করে দিচ্ছিল। জ্যোৎস্না, তুই তো বলতিস বড় হয়ে তুই বউ সাজবি, কিন্তু তুই হারিয়ে গেলি কেন? তুই জানিস না আজিজ ভাইয়া তোর জন্য বউ সাজবে? আজ তোর এই ক্ষতগুলো কে সারাবে রে বোন? তোর এই চোখের কোণে জমে থাকা ভয়টা আমি কিভাবে মুছবো? তুই শুধু একবার ওঠ, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে আর কোনো দিন পচা বলবো না। তুই যা বলবি আমি তাই শুনবো। তুই শুধু একবার রোদ ভাইয়া বলে ডাক দে। এই নিস্তব্ধতা আমি সইতে পারছি না রে জ্যোৎস্না। এই নিস্তব্ধতা আমাকে আমাকে মেরে ফেলছে রে বোন। এই কলিজা আমার। আকাশবীরকে বুকে চেপে ধরে রোদের পাশে এসে বসলো। দুই ভাইয়ের কান্নায় সেদিন বিকেলের আকাশটা যেন রক্তিম হয়ে উঠেছিল। বীর ঝাপসা চোখে তার ফুপির দিকে তাকিয়েছিল। সে ছোট মানুষ হলেও বুঝতে পারছিল তার আদরের ফুপি আর কোনোদিন তাকে চকলেট দিতে আসবে না। ফুপি আজ সত্যি এক গভীর ঘুমে তলিয়ে গেছে। সে ঘুম ভাঙানোর ক্ষমতা এই পৃথিবীর কারণেই। রাস্তার ধুলোয় পড়ে থাকা জ্যোৎস্নার সেই নিথর দেহটা যেন সমাজের বিচারহীনতার এক জীবন্ত দলিল হয়ে রইল। আর দুই ভাইয়ের হাহাকার সাক্ষী থাকলো এক পঙ্গু ভালোবাসার, যা থাকতেও প্রিয় মানুষটাকে রক্ষা করতে পারেনি। শহরের ব্যস্ত রাস্তার মাঝখানে তখন এক শ্মশানের নীরবতা। পুলিশের গাড়ির সাইরেন আর উৎসুক জনতার ভিড় ঠেলে জসিম তালুকদার যখন সেখানে পৌঁছালেন, তখন তার পা কাঁপছে। দূর থেকে দেখলেন তার দুই সিংহভাগ ছেলে আকাশ আর রোদ রাস্তার ধুলোয় হাঁটু গেড়ে বসে আছে। আকাশের বলিষ্ঠ কাঁধ আজ কুঁজো হয়ে গেছে, আর রোদ পাগলের মতো বিলাপ করছে। জসিম তালুকদারের বুকের ভেতরটা খা খা করে উঠল। তিনি দেখলেন আকাশের শক্ত বুকের সাথে লেপ্টে আছে ছোট্ট বীর। পাপা আর চাচুর এই হাহাকার বীরের ছোট্ট মনে এক বিভীষিকা তৈরি করেছে। সে কিছু বুঝতে পারছে না, শুধু দেখছে তার কলিজার টুকরো পাপা আজ ধুলোয় মিশে কাঁদছে। বীরের গাল বেয়ে নোনতা জল গড়িয়ে পড়ছে। সে আকাশের গলা জড়িয়ে ধরে অস্ফুট স্বরে কাঁদছে। জসিম তালুকদার যখন ভিড় ঠেলে একদম সামনে গেলেন, তখন দেখলেন জায়গাটা খালি। পুলিশ ততক্ষণে জ্যোৎস্নার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে গেছে। ফরেনসিক রিপোর্ট আর পোস্টমর্টেমের জন্য দেহটা এখন হাসপাতালের মর্গে যাবে। নিজের মেয়ের সমতুল্য ভাইজির শেষ চিহ্নটুকু চোখের সামনে দিয়ে চলে যেতে দেখে জসিম তালুকদার পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তার সাজানো বাগানটা কে বা কারা এভাবে তছনছ করে দিয়ে গেল? আকাশ বাবার পায়ের শব্দ পেয়ে মুখ তুলল। তার রক্তবর্ণ চোখ আর বিধ্বস্ত চেহারা দেখে জসিম তালুকদার ফুঁপিয়ে উঠলেন। রোদ তখনও ঘোরের মধ্যে বিড়বিড় করছে। বড় আব্বা, ওরা জ্যোৎস্নাকে নিয়ে গেল কেন? ও তো এখনো ঘুম থেকে ওঠেনি। জসিম তালুকদার নিজের চোখের জল আড়াল করে শক্ত হওয়ার চেষ্টা করলেন। এই মুহূর্তে দুই ছেলেকে সামলানো আর এই অন্যায়ের বিচার করা তার প্রধান লক্ষ্য। তিনি আকাশের মাথায় হাত রেখে কাপা হাতে পকেট থেকে ফোনটা বের করলেন। তার চোখে তখন শোকের বদলে এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশা। তিনি দ্রুত একটা নম্বর ডায়াল করলেন। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই জসিম তালুকদার দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বললেন, হ্যালো নিলয়। হাসপাতালের সেই দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতে নীলিমার বাড়ির লোকজন পাশের একটা হোটেলেই সাময়িকভাবে আস্তানা গেড়েছে। নীলিমা এখন অনেকটাই সুস্থ, ভয়ের মেঘ কেটে গেছে, কিন্তু গত দুদিন ধরে জমে মানুষের টানাটানি সেই ধকলে নিলয়ের নিজের দিকে তাকানোর সময় ছিল না। ধুলোবালি আর ঘামাচি ভরা শরীর নিয়ে নিলয় হোটেলে ফিরেই সরাসরি ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হতে। আজিজ তখন বিছানায় গা এলিয়ে দিয়ে আপন মনে ফোনে স্ক্রল করছিল। নীলিমার সুস্থতার খবরটা তাকে স্বস্তি দিলেও মনের কোণে কেন জানি একটা অজানা কুডাক ডাকছিল। ঠিক সেই মুহূর্তে
নিলয়ের ফোনটা বিছানার ওপর বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা গম্ভীর নাম, সুপ্রিম কমান্ডার। আজিজ ভাবল হয়তো অফিসের বা প্রফেশনাল কোনো জরুরি কল। নিলয় যেহেতু শাওয়ারে, তাই সে কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলো, কিন্তু ওপাশ থেকে কোনো হ্যালো বা কুশল বিনিময় এলো না। জসিম তালুকদারের ভাঙা, কাপা আর হাহাকার ভরা কণ্ঠস্বর ভেসে এলো। নিলয়, তুই যেখানে থাকিস এখনই চলে আয়। আমার সব শেষ হয়ে গেছে রে নিলয়। আমার জ্যোৎস্নাকে ওরা ছিঁড়ে খেয়ে ফেলেছে। আমার মাটা আর কথা বলছে না রে। জ্যান্ত জ্যোৎস্নাকে ওরা লাশ বানিয়ে রাস্তায় ধুলোয় ফেলে রেখে গেছে। কথাগুলো আজিজের কানে পৌঁছানো মাত্রই তার হাতের ফোনটা থরথর করে কাঁপতে লাগলো। বুকের ভেতরটা যেন কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে ফালা করে দিল। আজিজ বিমোর হয়ে অস্ফুট স্বরে বলতে লাগলো। কি বলছেন আঙ্কেল? জ্যোৎস্না, জ্যোৎস্নার কি হয়েছে? ও তো ভালো ছিল, ও তো কলেজে গিয়েছিল। ওপাশ থেকে জসিম তালুকদারের ডুকরে কেঁদে ওঠার শব্দ শুনে আজিজ আর নিজেকে সামলাতে পারল না। সে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে পাগলের মতো চিৎকার করতে লাগলো। আঙ্কেল, আমার জ্যোৎস্নার কি হয়েছে? ও কথা বলছে না কেন? কে ওর ক্ষতি করেছে আমাকে বলুন আঙ্কেল। আমার জ্যোৎস্না কোথায়? আমার আলোর কি হয়েছে? আজিজের গগনবিদারী চিৎকার শুনে নিলয় ওয়াশরুম থেকে কোনো মতে টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। সে এসে দেখল আজিজ ফোনটা কানে চেপে ধরে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়েছে। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আজিজ তখনও ফোনের ওপাশে জসিম তালুকদারকে পাগলের মতো প্রশ্ন করে যাচ্ছে। আঙ্কেল, একবার বলুন ও বেঁচে আছে। আমার জ্যোৎস্না তো কাল রাতে আমার সাথে ঝগড়া করলো। আমি নাকি ওর ফুল গাছের ওপর গাড়ির চাকা রেখে এসেছি। তাড়াতাড়ি বাড়ি ফিরে গাড়ি সরাতে বললো। কি হয়েছে আমার জ্যোৎস্নার? সেই নিস্তব্ধ ঘরটা মুহূর্তের মধ্যে এক নরককুণ্ডে পরিণত হলো। নিলয় কেবল শাওয়ার থেকে বেরিয়েছে, গায়ে একটা তোয়ালে জড়ানো। আজিজের গগনবিদারী চিৎকার আর বুক ফাটা হাহাকার শুনে তার হাত পা বরফ হয়ে এলো। সে দ্রুত আজিজের কাছে ছুটে গিয়ে তার কাপা হাত থেকে ফোনটা কেড়ে নিল। ওপাশে জসিম তালুকদারের ভারী আর কান্নায় ভেঙে পড়া কণ্ঠস্বর নিলয় রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল। আঙ্কেল, কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? রোদ আকাশ কোথায়? জসিম তালুকদার ওপাশ থেকে ফুঁপিয়ে উঠলেন। তার সে সিংহহৃদয় আজ ছিন্ন ভিন্ন। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, নিলয় রে, ওরা আমার কলিজাটা উপড়ে নিয়ে গেছে। আমার জ্যোৎস্না, আমার ছোট মাটাকে ওরা কেমন জানি করে রাস্তায় দোলোয় ফেলে রেখে গেছে রে বাপ। আমার মেয়েটার কথা বলছে না। আকাশ আর রোদ, ওগুর আমি সামলাতে পারছি না। ওরা কেন যেন পাগল হয়ে গেছে। তুই তাড়াতাড়ি আয় বাপ, আমার সব শেষ হয়ে গেল। নীলার হাতের মুঠো থেকে ফোনটা প্রায় খসে পড়ল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর দৃশ্য তখন তার সামনে আজিজ। আজিজ মেঝের ওপর হাঁটু গেড়ে বসে আছে। তার দু চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো জল পড়ছে। সে নিলয়ের দুই পা আঁকড়ে ধরে পাগলের মতো ঝাঁকাতে লাগলো। নিলয় আঙ্কেল কি বলছে? আমার জ্যোৎস্না কথা বলছে না কেন? ও তো কাল রাতেও আমায় বলল ও বড় হয়ে বউ সাজবে, ওর শখ অনেক। তবে আকাশ ভাইয়ের বউ সাজবে বলল। আমি ওকে আমার বউ সাজাতাম, কিন্তু বল না আমার জ্যোৎস্না কোথায়? আমার আলো, আমার বেঁচে থাকার শেষ সম্বলটা কোথায়? আজিজের এই আর্তনাদে হোটেলের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। আজিজ জ্যোৎস্নাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। সে কথা নিলয় আর রোদ আকাশরা জানত, কিন্তু সেই ভালোবাসার এমন এক মর্মান্তিক পরিণতি হবে তা কেউ কল্পনাও করেনি। আজিজ নিলয়ের শার্টের কলার খামচে ধরে চিৎকার করতে লাগলো। ভাই, তুই চুপ করে থাকিস না। বল আমার জ্যোৎস্না ভালো আছে। ও নিশ্চয়ই দুষ্টুমি করছে, ও আমাকে ভয় দেখাচ্ছে, তাই না? ও তো জানে আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ওই তো জ্যোৎস্না আমাকে ডাকছে। ও বলছে ওর খুব কষ্ট হচ্ছে। নিলয় চল না, আমরা এখনই যাব। আমার আলোকে কেউ ছুতে পারবো না। আমি ওকে আগলে রাখবো। বল না ভাই, আমার জ্যোৎস্না বেঁচে আছে। আজিজের এই পাগলামি দেখে নিলয়ের পাথর চাপা চোখেও জল বাদ মানল না। সে আজিজকে জাপটে ধরে বুক চাপা কান্নায় ভেঙে পড়ল। সে কি বলবে আজিজকে? কিভাবে বলবে যে যে মেয়েটাকে সে আলো বলে ডাকত, সেই আলো চিরতরে নিভে গেছে? কিভাবে বলবে যে পৃথিবীর সবচেয়ে নোংরা পাশবিকতা আজ জ্যোৎস্নার পবিত্র শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে? আজিজ তখনও প্রলাপ বকছে। আমি ওর জন্য লাল রঙের শাড়ি কিনবো ভেবেছিলাম। ও বলেছিল লাল শাড়িতে বউ সাজবে। নিলয় আঙ্কেল কেন বললো ওকে রাস্তায় ফেলে রেখেছে? আমার জ্যোৎস্না তো এত নোংরা জায়গায় থাকতে পারে না। ওর খুব ঠান্ডা লাগবে তো। চল আমরা ওকে নিয়ে আসি। আমি ওকে নিজের বুকের ওমে গরম করে রাখবো, ও আর কষ্ট পাবে না।
নিলয় আজিজকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ল। তার কণ্ঠস্বর আজ যন্ত্রণায় নীল হয়ে গেছে। সে শুধু ভাঙা গলায় বলল, আজিজ, নিজেকে সামলা। আমাদের এখনই শিলিগুড়ি ফিরতে হবে রে আজিজ, আমাদের যেতেই হবে। আজিজ চলতে টলতে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি তখন শূন্যে, যেন সে এই পৃথিবীর বাইরে অন্য কোথাও চলে গেছে। সে শুধু বিড়বিড় করে বলতে লাগলো, আলো সাজবে? ওর তো বর আমি, সাজবো। আজিজ ভাইয়া তো তোর বর সাজবে, আমার আলো পাখি। কিন্তু আমার জ্যোৎস্না তো চলে যাচ্ছে দূরে, সবাই ভুল বলছে। ওই যে ও একা একা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছে। পাখি, আমি আসছি জ্যোৎস্না, আমি আসছি তোর কাছে। সেই তপ্ত দুপুরে নিলয় নীলিমাকে কিছু পরিস্থিতি বলে শিলিগুড়ির রাস্তায় যে গাড়িটা পাগলের মতো ছুটে যাচ্ছিল তার ভেতরে বসে ছিল এক জীবন্ত লাশ। আজিজ জানালার বাইরে তাকে শুধু জ্যোৎস্নার মুখটা খুঁজছিল। তার তিল তিল করে জমানো ভালোবাসা আজ একরাশ রক্তের উপর লুটুপুটি খাচ্ছে। তালুকদার বাড়ির আকাশ আজ সত্যি মেঘে ঢাকা, আর সেই মেঘে মিশে আছে এক প্রেমিকের বুক ফাটা হাহাকার আর এক কিশোরীর নিথর অভিমান। হাসপাতালের সাদা করিডোরে আজ শ্মশানের স্তব্ধতাকে হার মানিয়েছে। সোনালি খবর পাওয়া মাত্রই উন্মাদের মতো ছুটে এসেছে। করিডোরে পা রাখতে এসে দেখল মেঘলা আর রাত্রি পাথর হয়ে দাঁড়িয়ে আছে। মেঘলার কোলে একটা ছোট্ট শিশু, যাকে সোনালি চিনতে পারলেও এখন তার মস্তিষ্ক কোনো পরিচয় মনে রাখার অবস্থায় নেই। সে টলতে টলতে চাঁদের কাছে গিয়ে দাঁড়ালো। নবম শ্রেণীতে পড়া চাঁদের হাতে তখনও সেই সায়েন্স এক্সিবিশনের মেডেলটা ধরা, যা সে তার আদরের জ্যোৎস্না আপুকে দেখাবে বলে বুকের সাথে চেপে ধরেছিল। সোনালি কাপা গলায় জিজ্ঞেস করলো, চাঁদ, কি হয়েছে রে? জ্যোৎস্না কোথায়? ও তো ভালো ছিল। চাঁদ কোনো উত্তর দিতে পারল না। সে শুধু মেডেলটার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার কান্না যেন বাতাসের বুক ছেড়ে দিচ্ছিল। ওদিকে স্ট্রেচারের পাশে পড়ে থাকা রানী বেগমের অবস্থা দেখে সোনালির কলিজাটা ফেটে গেল। একটা মা যে সকালবেলা নিজের হাতে মেয়ের চুল বেঁধে দিয়ে বিদায় করেছিল, সে আজ নিজের মেয়ের বিভৎস নিথর দেহটা দেখে বারবার জ্ঞান হারাচ্ছে। হাসপাতালে সেই স্যাঁতস্যাঁতে করিডোরের রানী বেগমের আর্তনাদ যেন আজ কোনো মানুষের কণ্ঠস্বর নয়, বরং এক পঙ্গু আত্মার গোঙানি। তিনি মেঝের ধুলোয় লুটিয়ে পড়ে নিজের কপাল চাপড়াচ্ছেন। সোনালি আর রাত্রি তাকে ধরার চেষ্টা করল, কিন্তু এক উন্মাদিনী মায়ের শক্তির কাছে তার হার মানল। রানী বেগম নিজের বুকের কাপড় খামচে ধরে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, ওরে আমার কলিজার টুকরা জ্যোৎস্না রে, তুই কেন এমন করলি? তুই তো সকালে বললি মা আজ খুব তাড়াতাড়ি ফিরবে। ওরে আমার মাটা রে, ওই ঠান্ডা মর্গের ভিতর আমার আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে। ওর না অন্ধকার খুব ভয় লাগতো, ও তো একা কোনোদিনও ঘুমাতে পারতো না। তোরা ওকে বের করে আন। তোরা কেন ওকে ওই বরফের উপর শুয়ে রাখলি? ওরে আকাশ, ওরে রোদ, তোরা তো বাঘের মতো ভাই ছিলি রে। তোরা থাকতে আমার কোল খালি হয়ে গেল কেন? তোরা তো বলতিস তোদের বোনকে কেউ ছুতে পারবে না। আর আমার জ্যোৎস্না কেন ওই হিমঘরের বরফের ওপর একা পড়ে আছে? ও তো ঠান্ডা সহ্য হতো না রে। একটু শীত করলেই ও আমার বুকের ওমে মুখ লুকাতো। আজ ওই লোহার বাক্সে আমার মাটা শীতে কাঁপছে না রে। রানী বেগম হঠাৎ চুপ হয়ে গেলেন। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি শূন্যে হাত বাড়িয়ে যেন কাউকে খোঁজার চেষ্টা করছেন। বিড়বিড় করে বলতে লাগলেন, জ্যোৎস্না, এই পাগলি, তুই ওখানে দাঁড়িয়ে কেন? আয়, আমার কাছে আয়। তোর গায়ে এত কাঁদা কেন রে মা? তোকে কি ওরা মেরেছে? বল মা, তোর কোথায় লাগছে? তোর ওই দুধের মতো সাদা শরীরে ওরা কামড়ে দিল? ওরে জানোয়াররা, তোরা আমার কলিজাটা ছিঁড়ে নিতি। আমার মেয়েটাকে কেন নোংরা করলি? আমার মেয়েটাকে কেন নাপাক করলি? ও তো কালকেও পুতুল খেলছিল রে। ওকে আমি তো সেদিনও দুধ খাওয়াতাম। ও তো আমার ছোট্ট পরী। রানী বেগম এবার নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করলেন। তার গলার স্বর বসে গেছে। এখন শুধু এক ভয়ঙ্কর ঘরে আওয়াজ বেরোচ্ছে। তিনি আকাশের দিকে দুই হাত তুলে জায়নামাজে বসার ভঙ্গিতে ডুকরে উঠলেন। হে আল্লাহ, তুমি কি আমারে দেখতে পাও না? আমার কলিজার টুকরাটা যখন মামা বলে চিল্লাইতেছিল, তখন কি তোমার হাড়ও কাঁপলো না? কেন আসমানের ওপর গজব নামাইলা না পাপিষ্ট গো ওপর? কেন মাটি ফাঁক কইরা আমারে নিয়ে গেল না? একটা কুড়ি ফোটার আগেই ওরা ছিঁড়া ফেললো। আমি এখন কাল লইগা ভাত পারবো,
কার বিয়ার লাইগা গয়না গড়াবো। ওরে ওরে আমার লক্ষ্মী মারে, তুই একবার ওঠ, তুই শুধু একবার কমা, আমি আইছি। আমি তোরে আর কোনো দিনও বকবো না রে মা, আমি তোরে সারা দিন বুকের ভেতর লুকাইয়া রাখবো। রানী বেগমের এই হাহাকার করিডোরের প্রতিটি ইটে যেন প্রতিধ্বনিত হচ্ছিল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের মনে হচ্ছিল, আজ বুঝি শুধু জ্যোৎস্না মরেনি, আজ পৃথিবীর সমস্ত মাতৃত্ব মরে গেছে। রানী বেগম আবার জ্ঞান হারিয়েছে, লুটিয়ে পড়লেন। তার নিথর হাতের আঙুলগুলো মেঝের ধুলো খামচে ধরে আছে, যেন শেষ মুহূর্তেও তিনি তার মেয়ের চলে যাওয়ার পথটা আঁকড়ে ধরতে চাইছেন। হাসপাতালের সেই ভারী বাতাস যেন আরও গুমট হয়ে উঠল যখন একজন ডাক্তার গম্ভীর মুখে বেরিয়ে এলেন। জসিম তালুকদার তখন দেয়ালে পিঠ দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে। ডাক্তার সাহেব তার সামনে এসে নিচু স্বরে বললেন, দেখুন জসিম সাহেব, মেয়েটার উপর যে পার্শ্ববিকতার হয়েছে, আইনিভাবে এটার বিচার চাইলে পোস্টমর্টম করা বাধ্যতামূলক। কিন্তু আপনারা যদি না চান এই শরীরটা আর কাটাকাটি করা হোক, তবে এই বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তাড়াতাড়ি দাফন করে দিলেই ঝামেলা চুকে যাবে। আপনারা যেহেতু প্রভাবশালী মানুষ, আইনি জটিলতা না জড়াতে চাইলে এটাই সহজ পথ। কাটাকাটি শব্দটা শোনা মাত্রই আকাশের ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল। তার আদরের বোন, যাকে একটা সুই ফুটতে দিলেও আকাশ পুরো বাড়ি মাথায় তুলত, সেই বোনের পবিত্র শরীরটা এখন ছুরি কাচের নিচে যাবে। আকাশ আর এক মুহূর্ত দেরি করল না। তার চোখ দিয়ে তখন অগ্নিস্ফুলিঙ্গ ঝরছে। সে দাঁতের দাঁত চেপে রোদের দিকে তাকিয়ে বলল, না রে রোদ, আমার বোনটাকে আর কষ্ট পেতে দেব না, যথেষ্ট হয়েছে। ওকে টেনে হিচড়েছে জানোয়ারগুলো। আর না, আমরা এখন আমাদের জ্যোৎস্নাকে বাড়ি নিয়ে যাব। ওকে ওর নিজের ঘরে, ওর নিজের বিছানায় শেষবারের মতো শোয়াবো। আকাশ আর রোদ দুই ভাই মিলে স্ট্রেচারটা নিজেরাই ধরে এগিয়ে নিয়ে গেল। জ্যোৎস্নার নিথর দেহটা যখন চাদর ঢেকে হাসপাতালের বাইরে আনা হলো, তখন আকাশের বুকটা ফেটে যাচ্ছিল। যে বোনটা তার কাঁধে চড়ে ঘুরতে চাইতো, আজ তাকে খাটিয়ায় করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। রাত্রি ততক্ষণে নিভাকে সামলে নিয়েছে। মেঘলা বীরকে শক্ত করে জাপটে ধরে আছে। বীরের বড় বড় চোখ দুটো তখনও বিস্ময় ভরা। সে শুধু দেখছে তার পাপা আর রোদ চাচু সাদা কাপড়ে ঢাকা একজনকে নিয়ে যাচ্ছে। মেঘলা বীরের কানে ফিসফিস করে বলল, মা, ফুপিনা হাল্লার কাতে তোলে যাচ্ছে, আমরা এখন দাদুল বালিতে যাবো। পুরো কাফেলাটা যখন তালুকদার বাড়ির গেট দিয়ে ঢুকলো, তখন বাড়ির চারপাশের গাছপালাগুলো যেন শোকে নুয়ে পড়েছে। যে উঠানে জ্যোৎস্না কাল বিকেলে প্রজাপতির মতো উড়ে বেরিয়েছে, আজ সেখানে তার দাফনের প্রস্তুতি শুরু হবে। আকাশ জ্যোৎস্নার নিথর দেহটা নিজের হাতে বাড়ির বারান্দায় নামালো। রানী বেগমকে ধরে নামানো হলো গাড়ি থেকে। মেঘলা আর রাত্রি বীর আর নিভাকে নিয়ে ভেতরে চলে গেল, কারণ এই বীভৎস শোক শিশুদের মনে চিরস্থায়ী ক্ষত তৈরি করতে পারে। কিন্তু আকাশ আর রোদ তারা আজ নির্বাক। তাদের চোখের জল শুকিয়ে গেছে। এখন শুধু সেখানে ধিকে ধিকে জ্বলছে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। জসিম তালুকদার গেটের কাছে দাঁড়িয়ে বারবার ফোনের দিকে তাকাচ্ছেন। নিলয় কি এখনো পথে? আজিজ কি আসছে তার আলোর শেষ বিদায় সাক্ষী হতে? তালুকদার বাড়ির উঠানে আজ এক বিষণ্ণ নিস্তব্ধতা। যে মেয়েটি কাল পর্যন্ত আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা নিজের চুল সাজাতো, আর যার ড্রেসিং টেবিল বিদেশি পারফিউম, নামি দামি ব্র্যান্ডের লোশন আর প্রসাধনীতে ঠাসা ছিল, আজ তার শেষ যাত্রার আয়োজন হচ্ছে এক অদ্ভুত রিক্ততায়। সাদা কাপড়ে মোড়ানো জ্যোৎস্নার নিথর দেহটি যখন শেষ গোসল করিয়ে উঠানের খাটিয়ে আনা হলো, তখন আকাশের বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিল তার আদরের বোনটিকে। এই তো সেই জ্যোৎস্না, যে একটু সস্তায় শ্যাম্পু কিনলে বাড়ি মাথায় তুলতো, যার জন্য আকাশ শহর চষে সব থেকে দামি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসতো। আজ সেই সব দামি ব্র্যান্ডের মায়া কাটিয়ে জ্যোৎস্না বিদায় নিচ্ছে মাত্র কয়েক টুকরো সাদা সুতি কাপড়ে। আকাশ কাঁপতে কাঁপতে জ্যোৎস্নার খাটিয়ার পাশে বসলো। তার হাতে এখন কোনো দামি উপহার নেই, আছে শুধু এক শিশি আতর, কিছুটা গোলাপ জল আর সামান্য কাপড়। সে নিজের হাতে গোলাপ জলটুকু জ্যোৎস্নার কাফনের ওপর ছিটিয়ে দিল। সেই পরিচিত সুবাসটা নাকে আসতেই আকাশের চোখের জল বাদ মারল না। সে বিড়বিড় করে বলতে লাগলো, জ্যোৎস্না রে, তুই না দামি পারফিউম ছাড়া বাইরে বেরোতিস না? আজ এই গোলাপ জলে কি তোর মন ভরবে বোন? তোর রেশমি শাড়ি ছাড়া বিয়েতে যাবি না বলেছিলি, আজ এই সাদা কাফন পরে তুই কার কাছে যাচ্ছিস?
এই সাদা কাপড়টা কি তোর শেষ সাজ হলো পাগলি? আকাশের হাত কাঁপছিল যখন সে আলতো করে জ্যোৎস্নার কপালে একটু আতর মাখিয়ে দিল। যে কপালটা কালো রোদ বৃষ্টির তেজে উজ্জ্বল ছিল, আজ তা বরফের মতো ঠান্ডা। দামি লিপস্টিক আর মেকআপের বদলে আজ তার ঠোঁটে শুধু পবিত্রতার এক করুণ আভা। রোদ একপাশে দাঁড়িয়ে খাটিয়ার পায়ে ধরে ডুকরে কাঁদছিল। সে দেখল আকাশের হাতে সেই সাদা কাফনের কাপড়টা। রোদ ফুপিয়ে উঠে বলল, ভাইয়া দেখো ও কত সাধারণ হয়ে গেল। ও তো কত বায়না করতো এটা চাই ওটা চাই। আজ সামান্য একটু কপুর আর সাদা কাপড় নিয়েই ও খুশি। ও কি আর ফিরবে না ভাইয়া? ও কি আর আমাদের কাছে আবদার করবে না? আকাশ কোনো উত্তর দিতে পারল না। সে শুধু দেখল জ্যোৎস্নার চারপাশটা সাদা কাফনে মুড়িয়ে দেওয়া হচ্ছে। যে মেয়েটি রঙিন প্রজাপতির মতো পুরো বাড়িটা মাতিয়ে রাখত, আজ সে এক টুকরো সাদা মেঘের মতো নিথর হয়ে পড়ে আছে। দামি ব্র্যান্ডের সব লোগো আজ ম্লান হয়ে গেছে এই সাদা কাপড়ের পবিত্রতার কাছে। আকাশ শেষবারের মতো জ্যোৎস্নার ঢাকা দেওয়া মুখটার দিকে তাকালো। আতরের তীব্র সুবাস আর গোলাপ জলের গন্ধ মিলেমিশে এক আধ্যাত্মিক শোকের পরিবেশ তৈরি করেছে। আকাশ বুঝতে পারল দুনিয়ার সব ঐশ্বর্য আজ তুচ্ছ। তার আদরের বন্ডি আজ সব আভিজাত্য বিসর্জন দিয়ে পাড়ি দিচ্ছে সেই দেশে যেখানে দামি ড্রেসের প্রয়োজন নেই, যেখানে শুধু সাদা কাফুনি শেষ পরিচয়। উঠানে রাখা খাটিয়াটার পাশে তখন জমাট বাঁধা শোক। আকাশ আর রোদ পাথরের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু জসিম তালুকদার যেন আজ নিভে যাওয়া এক প্রদীপ। তিনি টলতে টলতে এগিয়ে এলেন জ্যোৎস্নার শিওরে। দীর্ঘদেহী এই মানুষটা আজ যেন কুঁজো হয়ে গেছেন। তিনি অতি সন্তর্পণে খাটিয়ার পাশে বসলেন, যেন জোরে বসতে তার আদরের মাটার ঘুম ভেঙে যাবে। জসিম তালুকদার কাপা হাতটা জ্যোৎস্নার কপালে রাখলেন। ধবধবে সাদা কাফনের ফাঁক দিয়ে বেরিয়ে থাকা নিথর মুখটার দিকে তাকিয়ে তিনি খুব শান্ত গলায় প্রায় ফিসফিস করে বলতে লাগলেন, যাও মা, যেখানেই যাচ্ছ সেখানে গিয়ে খুব ভালো থেকো। তুমি যা চেয়েছো এই আব্বু তোমার সব পূরণ করেছে। নিজের মেয়ের মতো তাকে আগলে রেখেছি রে মা। আমার ভাইটা যখন তোকে আমার কোলে দিয়ে না ফেরার দেশে চলে গেল, তখন থেকেই তুই ছিলি আমার ভাইয়ের শেষ স্মৃতি। তোকে এক মুহূর্তের জন্য বুঝতে দেইনি তুই এতিম। বলতে বলতে জসিম তালুকদারের কণ্ঠস্বর বুঝে এলো। এক ফোঁটা তপ্ত জল টপ করে জ্যোৎস্নার কাফনের উপর পড়ল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ তোর এই খাটিয়াটা কাঁধে নিতে আমার বড্ড কষ্ট হবে রে মা। বাবা হয়ে মেয়ের লাশ টানা যে কত বড় আজাব, তা আজ হাড়ে হাড় করে টের পাচ্ছি। যেখানে যাচ্ছিস সেখানে শান্তিতে থাকিস। তোর সাথে যারা এমন করলো আমি জানি না তোর ভাইরা তাদের কি করবে। তবে এই জসিম তালুকদারের আকাশ আজ রক্ত বর্ণ হয়ে আছে, তার বদলা তারা নেবেই। জসিম তালুকদার একটু থামলেন। তার চোখে তখন এক গভীর অপরাধবোধ। তিনি জ্যোৎস্নার কপালে হাত বুলিয়ে বলতে লাগলেন, তোর ওপর আমার একটা দেনা রয়ে গেল রে সোনা। তুই তো অনেক কিছু চেয়েছিলি, আমি সব দিয়েছি। কিন্তু তুই যখন আকাশকে নিজের নামে চেয়েছিলি, আমি তোকে দিতে পারিনি। আকাশ নিজেকে তার মেয়াজাবিনের জন্য প্রথম থেকে দিয়ে রেখেছিল, তাই আমি ওইটা তোর নামে দলিল করতে পারিনি। তার জন্য তুই আমার উপর অনেক রাগ করেছিলি না রে মা। বড়বাবুকে মাফ করে দিস সোনা, আমাকে মাফ করে দিস। তিনি একটু ম্লান হাসলেন, যে হাসিতে মিশেছিল হাজার বছরের হাহাকার। কিন্তু তুই তো জানতি না রে মা, তোকেই কেউ খুব চাইতো। তোর জন্য কেউ একজন আমার কাছে এসে করুণ আর্তনাদ করত। কবে তুই তাকে চাইবি সেই অপেক্ষায় সে পথ চেয়ে থাকতো। তোর জন্য একজোড়া চোখ সবসময় প্রার্থনা করত। আজ সেই মানুষটার কি হবে রে মা? জসিম তালুকদার আর কথা বলতে পারলেন না। তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। তিনি ধীরে ধীরে খাটিয়ার পাশ থেকে উঠে দাঁড়ালেন। তার এই প্রস্থান যেন এক সাম্রাজ্যের পতনের মতো শোনালো। তিনি যখন টলতে টলতে বাড়ির ভেতরে একপাশে যাচ্ছিলেন, তখন আকাশ আর রোদ বাবার সেই ভেঙে পড়া পিঠটার দিকে তাকিয়ে চোখের জল মুছল। আজ শুধু জ্যোৎস্না বিদায় নিচ্ছে না, আজ জসিম তালুকদারের ভেতরকার সেই কঠোর মানুষটাও যেন মরে ভূত হয়ে গেছে। চাঁদ বড় বড় চোখে তাকিয়ে আছে জ্যোৎস্নার নিথর মুখের দিকে। তার মনে হচ্ছে আপু যেন একটু পরেই চোখ মেলে বলবে, কিরে চাঁদ, আমায় এভাবে দেখছিস কেন? সে ধীরে পায়ে খাটিয়ার একদম কাছে গিয়ে বসলো। আপু সেই আদরে হাতটা যা দিয়ে কাল রাতেও সে চাঁদের কপালে আঙুল বুলিয়ে দিয়েছিল, আজ তা কেমনে অসাড় হয়ে পড়ে আছে। চাঁদ ফিস ফিস করে বলল, আপু, তুমি কি আমার উপরে খুব রাগ করেছো?
আমি কাল তোমার সাথে দুষ্টুমি করেছিলাম বলে তুমি কথা বন্ধ করে দিলে? বিশ্বাস করো আপু, আমি আর কোনোদিনও তোমার তোমার ব্যাগ লুকোবো না, তোমার সাজগোজের জিনিসও ধরবো না। তুমি শুধু একবার ডাক দাও না আপু, একবার বলো, চাঁদ তুই খুব মজা। চাঁদের গলার স্বর কান্নায় বুঝে এলো। সে ডুকরে উঠল। তুমি না বলেছিলে বড় হয়ে আমায় বিদেশে নিয়ে যাবে, আজ তুমি নিজে একা একা কোন দেশে যাচ্ছ আপু? আমাদের সবাইকে ফেলে রেখে যেতে তোমার তোমার খুব ভালো লাগছে? আমি আমি এখন কার কাছে মার খেয়ে বিচার নিয়ে যাব? কে আমাকে সবার সবার হাত থেকে বাঁচাবে? তুমি ছাড়া এই বাড়িতে আমি একদমই একা হয়ে গেলাম রে আপু। চাঁদ তার ছোট হাত দিয়ে জ্যোৎস্নার ঠান্ডা গলাটা মুছে দিতে চাইলো, যেন তার চোখের জল দিয়ে আপুর গায়ের ধুলোবালি সব ধুয়ে যায়। সে অস্ফুট স্বরে বলল, যেখানেই যাচ্ছ সেখানে খুব সাবধানে থেকো, ওখানে তো কেউ তোমাকে জ্বালাবে না। কিন্তু তোমার যদি খুব একা লাগে তবে আকাশ পানে চেয়ে দেখো, তোমার এই বোনটা তোমার জন্য রোজ নক্ষত্র গুনবে। ভালো থেকো আমার লক্ষ্মী আপু। চাঁদের এই করুণ বিলাপ যেন তালুকদার বাড়ির প্রতিটি ইটে এক গভীর ক্ষতের সৃষ্টি করলো। একটি কিশোরের শৈশব আজ তার প্রিয় দিদির সাথে সাদা কাফনে মুড়িয়ে চিরতরে বিদায় নিল। সময় কারোর জন্য থেমে থাকে না। ঘড়ির কাঁটা আর সমাজের নিষ্ঠুর বাস্তবতাকে সাক্ষী রেখে জ্যোৎস্নার বিদায়ের শেষ মুহূর্তটি ঘনিয়ে এলো। আকাশ আর রোদের ভেতরের হাহাকার তখন পাথরে জমেছে। তারা জানে এই দেহটি আর বেশিক্ষণ ঘরে রাখা ঠিক হবে না। খাটিয়ার এক পাশে শক্ত হাতে ধরল আকাশ, অন্য পাশে রোদ। তাদের হাতের রগগুলো ফুলে উঠছে, যেন তারা জীবনের সবটুকু শক্তি দিয়ে এই শেষ মুহূর্তটাকে ধরে রাখতে চায়। খাটিয়ার সামনের একদিকের ভার নিলেন জসিম তালুকদার, কিন্তু চতুর্থ কোণটি তখনও শূন্য। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলেন জ্যোৎস্নার বৃদ্ধ নানা, সাদা দাড়ি আর কুচকানো চামড়ার সেই মানুষটি। কাঁপতে কাঁপতে নিজের নাতনির খাটিয়াটা কাঁধে তুলে নিলেন। তার চোখের জল তখন দাড়ি বেয়ে গড়িয়ে পড়ছে। নিজের মেয়ের কলিজার টুকরোকে তিনি আজ দাফন করতে নিয়ে যাচ্ছেন। একজন বৃদ্ধের জন্য এর চেয়ে বড় আজাব আর কি হতে পারে? সবুজ তখন এই শহর থেকে অনেক দূরে। সে কলকাতা থেকে লন্ডনের ফ্লাইটে মাঝ আকাশে। সে জানেও না তার সাজানো বাগানটা আজ শ্মশান হয়ে গেছে। নিলয় আর আজিজ তখনও পথে, তারা প্রাণপণে চেষ্টা করছে পৌঁছাতে, কিন্তু নিয়তি হয়তো চায়নি আজিজ তার আলোকে শেষবারের মতো দেখুক। যদি এই মুহূর্তে পুলিশ চলে আসে তবে এই নিথর দেহ নিয়ে টানাটানি হবে। সেই ভয়ে আকাশ দ্রুত পা চালানো। খাটিয়াটা কাঁধে নেওয়ার সাথে সাথেই আকাশের মনে হলো তার ওপর যেন সহস্র মরণের বোঝা চেপে বসেছে। সে তো পেশায় এমন অনেক লাশ দেখেছে, নিজের হাতে কজনের শেষকৃত্য করেছে। এমনকি নিজের গর্ভধারিণী মাকে যখন সে কাঁধে নিয়ে কবরে নামিয়েছিল তখনও তো এত ভারী লাগেনি। আজ কেন এই ছোট্ট বোনটার ওজন পাহাড়ের মতো মনে হচ্ছে? রোদের অবস্থাও অথৈবজ। সে প্রতিদিন জিমে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরায়, 50 কেজির ডাম্বেল অনায়াসে তোলে, কিন্তু আজ তার মনে হচ্ছে এই খাটিয়াটা বুঝি তার হাড়গোড় গুঁড়া করে দেবে। জসিম তালুকদার তো সারা জীবন কত লাশ নিয়ে জঙ্গলের গভীরে ফিরে এসেছেন, কখনো তো বুক কাঁপেনি, হাত অবসয়নি। আজকে তবে সন্তানের লাশের ভার সব থেকে বেশি হয়? এই পাপিষ্ঠ পৃথিবীতে সন্তানের লাশই কি সব থেকে ভারী বোঝা? পেছন থেকে তখন ভেসে আসছে রানী বেগমের সেই কলিজা চেরা আর্তনাদ। তিনি পাগলের মতো উঠানে আছাড় খাচ্ছেন আর চিৎকার করছেন, ওরে জ্যোৎস্না, তুই যাস না রে, তোকে ছাড়া আমার ঘর অন্ধকার হয়ে যাবে। ওরে আকাশ, আমার মাটারে ফিরাই আন। রানী বেগমের সেই হাহাকার বাতাসকে বিদীর্ণ করে দিচ্ছিল, কিন্তু জ্যোৎস্না আজ সব মায়া, সব টান আর সব অভিমান ছাপিয়ে চলে গেল তার শেষ গন্তব্যের উদ্দেশ্যে। আকাশের নিচে একদল পুরুষ যখন খাটিয়া বয়ে নিয়ে যাচ্ছিল তখন রাস্তার ধুলোবাড়িও যেন বিষাদে নুয়ে পড়ছিল। আজ যখন পৌঁছাবে তখন সেখানে শুধু মাটি খুঁড়ে রাখা এক অন্ধকার গর্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। সে প্রেমিক পুরুষটি তার প্রিয়তমাকে শেষবারের মতো দেখার সুযোগটুকু পেল না। ভাগ্যের কি নির্মম পরিহাস! যে মেয়েটিকে সে সাজানো অবস্থায় দেখতে চেয়েছিল তাকে আজ মাটি চাপা দেওয়া হচ্ছে তার অগোচরেই। কবরস্থানে সেই স্যাঁতস্যাঁতে মাটি আর কর্পূরের গন্ধ গায়ে মেখে আকাশ, রোদ আর জসিম তালুকদার যখন বাড়িতে ফিরল তখন পুরো তালুকদার ভিলা এক শ্মশানের নিষিদ্ধতায় ডুবে গেছে।
বাড়ির প্রতিটি দেয়ালে যেন জ্যোৎস্নার বিদায়ে হাহাকার করছে। কারো মুখে কোনো কথা নেই, সবার চোখের জল শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে। বীর আর নিভাও ভয় কুঁকড়ে আছে বড়দের এই বিধ্বস্ত রূপ দেখে। ঠিক সেই মুহূর্তে তালুকদার ভিলার বিশাল গেট দিয়ে সজোরে প্রবেশ করলো একটা কুচকুচে কালো মার্সিডিজ। গাড়ির টায়ারের ঘর্ষণে উঠানের নুড়ি পাথরগুলো সশব্দে ছিটকে গেল। আকাশ আর রোদ ক্লান্ত চোখে সেদিকে তাকালো। জসিম তালুকদার তখন বারান্দার পিলারের হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। তার দৃষ্টিতে এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে গেল। গাড়ির দরজা খুলে যে মানুষটা বেরিয়ে এলো সে আর কেউ নয়, নিলয়। তার ঠিক পেছন পেছন বেরিয়ে এলো আজিজ। আজিজের অবস্থা দেখে চেনা দায়। তার জামা কাপড় ধুলোয় ধূসরিত, চোখ দুটো রক্তবর্ণ হয়ে ফুলে আছে। সে এসেই ফ্যাল করে তাকিয়ে রইল সেই উঠানের দিকে, যেখানে কিছুক্ষণ আগেই তার আলোর খাটিয়াটা রাখা ছিল। আজিজ টলতে টলতে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। সে শুধু আকাশের পাঞ্জাবিটা খামচে ধরে ইশারায় জিজ্ঞেস করলো কোথায়। আকাশের মাথাটা নুয়ে পড়ল। সে শুধু অস্ফুট স্বরে বলল, দেরি করে ফেললি আজিজ, ওকে মাঠে নিয়ে নিয়েছে। আজিজ একটা আর্তনাদ করে মাটির উপর লুটিয়ে পড়ল। তার সেই চিৎকার যেন আকাশ বাতাস বিদীর্ণ করে দিচ্ছিল। সে দুহাতে উঠানের মাটি খামচি ধরে বিলাপ করতে লাগলো। কেন আমার জন্য একটু অপেক্ষা করলে না ভাই? আমি ওকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। আমি তো ওকে বলতে চেয়েছিলাম আমি আসছি। ওকে আমার উপর রাগ করে চলে গেল। ওরে আমার আলোরে, তুই আমাকে এইভাবে অন্ধকারে ফেলে চলে গেলে। আকাশের মুখ থেকে সেই নির্মম সত্যটা শোনা মাত্রই আজিজের পায়ের তলার মাটি যেন সরে গেল। দেরি করে ফেলেছিস, এই 4টে শব্দ আজিজের কানে তপ্ত সীসার মতো বিঁধল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, উন্মাদের মতো উল্টো পথে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে নিলয় বা রোদ তাকে ডাকার সাহস পেল না, কারণ তারা জানে এই মুহূর্তে আজিজ কোনো মানুষের কথা শোনার অবস্থায় নেই। ঠিক সেই মুহূর্তেই প্রকৃতির রূপ বদলে গেল। তপ্ত রাতের গুমট ভাব কাটিয়ে হঠাৎই আকাশ চিরে এক কালবৈশাখীর ঝড়ের তাণ্ডব শুরু হলো। ধুলোর ঝাপটায় চারপাশ অন্ধকার হয়ে এলো, যেন কোনো এক উগ্র টর্নেডো শিলিগুড়ির বুকে আছড়ে পড়েছে। বিজলি চমকাচ্ছে তলোয়ারের ঝিলিকের মতো, আর মেঘের গর্জন মনে হচ্ছে কোনো ক্রুদ্ধ দেবতার হুঙ্কার। ঝিরঝিরে বৃষ্টি নামলো, যা মুহূর্তেই রূপ নিল মুষলধারে। কিন্তু আজিজের সেদিকে খেয়াল নেই। সে বৃষ্টির ঝাপটা আর ঝড়ো হওয়ার তোরে ঠেলে পৌঁছে গেল সেই নির্জন কবরস্থানে। কবরস্থানের গেটে পৌঁছাতেই আজিজের নাকে এলো কাঁচা মাটির সেই সোদা গন্ধ। কিন্তু আজ সেই গন্ধ মাদকতাময় নয়, আজ তা বড্ড বিষাক্ত। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির অবিরাম পতনের শব্দ। আজিজ টলতে টলতে এগিয়ে গেল সেই নতুন করে রাখা কবরের দিকে। সকালেই যেখানে ঘাস ছিল, আজ সেখানে সদ্য দেওয়া কবর। বৃষ্টির তোরে কবরের মাটি ধুয়ে চুয়ে পড়ছে। আজিজ ধপাস করে হাঁটু গেড়ে বসে পড়ল সেই ভেজা মাটির ওপর। তার দুহাত তখন কবরের কাদামাখা মাটির গভীরে ঢুকে যাচ্ছে। নখ দিয়ে সে মাটি খামচে ধরল, যেন সে মাটি খুঁড়ে তার জ্যোৎস্নাকে বের করে আনবে। তার আঙুলের ফাঁক দিয়ে কাদা আর রক্ত মিশে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে মাটির দিকে মুখ নামিয়ে ডুকরে কেঁদে উঠল। কেন একবার ডাকলে না আমায়? কেন এইভাবে মাঝপথে আমাকে ফাঁকে দিয়ে একা ফেলে চলে গেলি? আমি কি এতটাই খারাপ ছিলাম যে একটিবার আমাকে সুযোগ দিলি না তোকে আগলে রাখার? কেউ তো কাউকে এভাবে ধুলোয় ফেলে দিয়ে চায় না রে। এই পুরো পৃথিবীতে তো শুধু তোকেই চেয়েছিলাম, আর তুই এইভাবে মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে না ফেরার দেশে চলে গেলে। বৃষ্টির জল আজিজের চোখের জল ধুয়ে দিচ্ছিল, কিন্তু তার বুকের ভেতরে যে আগুন জ্বলছে তা নেভানোর সাধ্য কোনো বৃষ্টির নেই। সে আবার মাটি আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল। তুই তো বড় ছলনাময় রে জ্যোৎস্না। জীবনে এই প্রথম কাউকে এতটা ভালোবেসেছিলাম, নিজের আত্মার চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম তোকে। আর তুই সেই ভালোবাসার পূর্ণতা দেওয়ার আগেই আমাকে চিরদিনের মতো একা করে দিলি। কেন হারালি এভাবে? কেন সেই সময়টুকু দিলি না যাতে তোকে নিজের করে এই দুনিয়ার আড়ালে লুকিয়ে রাখতে পারি? তুই তো জানতিস তোকে ছাড়া আজিজ এক মুহূর্ত বাঁচে না, তবে কেন এই নিষ্ঠুর রসিকতা করলি? আজিজের প্রতিটি দীর্ঘশ্বাসে মিশেছিল এক বুক হাহাকার। তার মনে পড়ছে জ্যোৎস্নার সেই দুষ্টুমি মাখা হাসি, সেই অভিমানী চোখ, সব আজ এই 3.5 হাত মাটির নিচে অন্ধকার ঘরে বন্দি। আজিজ পাগলের মতো কবরের মাটি কপালে ঠেকিয়ে বলতে লাগলো, ওখানে তোর খুব ভয় লাগছে না রে? তুই তো অন্ধকার সহ্য করতে পারতিস না।
তোর কি খুব শীত করছে জ্যোৎস্না? তুই তো একটু বৃষ্টি হলেই রোদের গায়ের জ্যাকেটটা কেড়ে নিতি। আজ এই বৃষ্টির জল তোর কাফন ভিজিয়ে দিচ্ছে। আমি তো তোকে আড়াল করতে পারছি না রে আমার জ্যোৎস্না। আল্লাহ কেন আমার জানটা কবজ করলো না? কেন তোকে এই অসময়ে ডেকে নিল? হঠাৎই আজিজের কান্নার সুর বদলে গেল। তার ভেতরের প্রেমিক পুরুষটি যেন এক মুহূর্তে মরে গিয়ে জন্ম নিল এক হিংস্র দানব। সে কবরের ভিজে মাটি মুঠোর ভেতর পিষে ফেলে রক্তচক্ষু নিয়ে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকালো। বিজলির আলোয় তার মুখটা এক যমদূতের মতো দেখাচ্ছিল। সে কাপা হাতে কবরের উপরে হাত রেখে ফিসফিস করে বলল, তোর এই নিথর শরীরের প্রতিটি ক্ষতের কসম, আমার আলো যারা তোকে এই নরক যন্ত্রণা দিয়েছে, আমি তাদের জন্য এই পৃথিবীতেই জ্যান্ত জাহান্নাম নামিয়ে আনবো। আজ থেকে এই আজিজ তার দয়ামায়া বিবেক সব এই কবরের মাটিতে দাফন করে দিল। যে হাতগুলো তোর শরীর স্পর্শ করেছে, আমি সেই হাতগুলো জীবন্ত অবস্থাতেই ছিঁড়ে আলাদা করব। ওই শয়তানগুলো মৃত্যুর জন্য ফেরমি খাবে, পায়ে ধরে কাঁদবে মরার জন্য, কিন্তু আমি ওদের মরতে দিব না। তিলে তিলে নিংড়ে নিব ওদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি রক্তবিন্দু। আজিজের কণ্ঠস্বরে তখন আর প্রেমিকের হাহাকার নেই, আছে এক ক্রুদ্ধ নেকড়ের গর্জন। সে বৃষ্টির জলে ভেজা মাটির উপর কপাল ঠেকিয়ে শেষবারের মতো ডুকরে কেঁদে উঠল। তুই শুধু দেখে যাস আমার আলো, তোর এই অপমানের বদলা আমি কীভাবে নিই। ওদের কলিজা ছিঁড়ে এই মাটিতে না মিশানো পর্যন্ত আমার এই আত্মার দহন থামবে না। তুই শান্তি পাবি আমার আলো। তোর এই প্রেমিক তোকে কথা দিচ্ছে, তুই আজরাইলের বিচার দেখবি না, তুই আজিজের বিচার দেখে শান্তি পাবি। বৃষ্টির বেগ আরও বাড়ল। কবরস্থানের নিস্তব্ধতা ছাপিয়ে আজিজে সেই প্রতিশোধের শপথ যেন বাতাসের ডানা বেয়ে শিলিগুড়ির অলিগলিতে ছড়িয়ে পড়ল। আজ এই শান্ত আজিজ মরে গেছে। জন্ম নিয়েছে এক মৃত্যু প্রতীক। কালবৈশাখীর ঝড়ে যেমন গাছপালা উপড়ে যায়, আজিজের এই জিঘাংসা তেমনভাবেই সব তছনছ করে দিবে। সে যখন কবর থেকে উঠে দাঁড়ালো, তার দু চোখে তখন কোনো জল নেই, আছে শুধু এক অদ্ভুত হিমশীতল শূন্যতা। যে শূন্যতা শুধু রক্তের স্বাদ পেলেই মিটবে। কবরস্থানের গেটের কাছে অন্ধকার ছায়ায় দুটি অবয়ব পাথরের মতো দাঁড়িয়ে, একজন নিলয় যার চোখে এখন জমাট বাঁধা হিমশীতল ঘৃণা, আর অন্যজন মার্কো যার পেশিবহুল শরীরটা বৃষ্টির ঝাপটায় ভিজে চকচক করছে। আকাশ নিজেই ওদের পাঠিয়েছে আজিজের পেছনে। আকাশ জানে এই মুহূর্তে সে বা রোদ কেউই আজিজকে সামলানোর অবস্থায় নেই। নিজেরা যে শোকে বিদ্ধ, সেই ক্ষত নিয়ে অন্য একজনকে সান্ত্বনা দেওয়ার শক্তি তাদের অবশিষ্ট নেই। তাই মার্কো আর নিলয়কে দায়িত্বে দিয়ে সে নিজেকে এক অন্ধকার ঘরে বন্দি করে রেখেছে। মার্কো অনেকক্ষণ ধরে আজিজের সেই বুক ফাটা আর্তনাদ শুনছে। যে আজিজ সবসময় শান্ত থাকতো, মুখে হাসি লেগে থাকতো, তার এই রুদ্রমূর্তি আর মাটির সাথে মিশে যাওয়ার দৃশ্য দেখে মার্কোর মতো শক্ত মনের মানুষেরও বুকটা কেঁপে উঠল। সে নিলয়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, নিলয়, ছেলেটা তো পাগল হয়ে যাবে। ওর দিকে তাকা, ও মাটিতে এত জোরে খামচে ধরছে যে ওর নখগুলো উপড়ে যাচ্ছে। আমাদের কি ওর কাছে যাওয়া উচিত নয়? নিলয় নড়ল না। সে পকেটে হাত দিয়ে স্থির দৃষ্টিতে আজিজের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির জল তার চশমার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে। সে ঠান্ডা গলায় উত্তর দিল, না মার্কো, আজ ওকে কাঁদতে দে। আজ ওর ভেতরকার সেই কোমল প্রেমিকটাকে মরে যেতে দে। কারণ কাল থেকে আমাদের যে পথে হাঁটতে হবে, সেখানে কোনো প্রেমিকের জায়গা নেই। সেখানে শুধু ঘাতকের প্রয়োজন। আজিজের এই যন্ত্রণাটাই হবে আমাদের সবথেকে বড় অস্ত্র। আজিজ তখনও কবরের উপর আছাড় খেয়ে পড়ছে। তার প্রতিটি চিৎকার যেন কালবৈশাখীর হাওয়ায় মিশে এক বিভৎস সুর তৈরি করছে। মার্কো দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। বিজলির আলোয় দেখা গেল আকাশ আজ রক্তবর্ণ। মার্কো বিড়বিড় করে বলল, আকাশ ঠিকই বলেছে। এই শোকের আগুন আজিজকে পুড়িয়ে ছাই করবে না, বরং ওকে ইস্পাতের মতো শক্ত করে তুলবে। কিন্তু নিলয়, জ্যোৎস্নার এই পরিণতির পেছনে যারা আছে তারা কি জানে শিলিগুড়ির এই শান্ত ছেলেটা আজ থেকে ওদের জমদূত হয়ে গেল? নিলয় কোনো কথা বলল না। সে শুধু দেখল আজিজ ধীরে ধীরে কবর থেকে উঠে দাঁড়াচ্ছে। বৃষ্টির ঝাপটায় তার সারা শরীর কাদা মাখা, চুলগুলো কপালে লিপটে আছে। সে যখন ঘুরে দাঁড়ালো, তখন দূর থেকে তার চোখ দুটো মনে হলো জ্বলন্ত অঙ্গার। নিলয় বুঝলো আকাশ যে কাজটা চেয়েছিল তা হয়ে গেছে। আজিজ এখন আর শুধু একজন প্রেমিক নয়, সে এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। নিলয় মার্কোর কাঁধে হাত রেখে বলল, চল, কাজ শুরু করার সময় হয়েছে। আকাশ আর রোদ বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে। আজ রাতে শিলিগুড়ি কোনো অপরাধী শান্তিতে ঘুমাবে না। আজ থেকে রক্ত ঋণ শোধ করার পালা শুরু। বৃষ্টির শব্দের মাঝে মার্কো আর নিলয় নিঃশব্দে আজিজের দিকে এগিয়ে গেল।
তাদের ছায়াগুলো কবরের ওপর দিয়ে দীর্ঘ হয়ে পড়ল, যেন এক নতুন প্রলয়ের সংকেত দিচ্ছে। তালুকদার বাড়ির এই চারজন যুবক আকাশ, রোদ, নিলয় আর আজিজ আজ থেকে এক সূত্রে গেঁথে গেল এক রক্তমাখা প্রতিশোধের নেশায়। মার্কো আজিজের কাঁধে তার বিশাল হাতটা রাখলো। সে অনুভব করতে পারল আজিজের শরীরটা জ্বরে পড়ছে, নাকি অপমানের আগুনে তা বোঝা দেয়। মার্কো নিলয়ের দিকে তাকালো। বিজলির ক্ষণিক আলোয় আজিজের সেই পাথরের মতো মুখটা দেখে মার্কো বুঝতে পারল যে কাজটার জন্য আকাশ তাদের পাঠিয়েছে তা সফল হয়েছে। আজিজের ভেতরে সেই নরম মনের ছেলেটা আজ এই কবরের মাটিতেই দাফন হয়ে গেছে। মার্কো গম্ভীর গলায় নিলয়ের দিকে তাকিয়ে বলল, প্রেমিকটা মরে গেছে নিলয়, একটা দানবের জন্ম হয়েছে, আমাদের মিশন সফল। নিলয় কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ল। সে জানে মার্কো ঠিকই বলেছে, যে আজিজ একটা পিঁপড়ে মারতেও ভয় পেত, তার চোয়ালের হাড় এখন যেভাবে শক্ত হয়ে আছে তা কোনো সাধারণ মানুষের নয়। মার্কো এবার আজিজের দিকে ঘুরে আবার বলল, চলো আজিজ, এবার ওদের দুনিয়াটা ছাই করে দেওয়ার সময় এসেছে। আজিজ কোনো উত্তর দিল না। সে শুধু একবার শেষবারের মতো কবরের মাটির দিকে তাকালো, তারপর ধীর পায়ে মার্কো আর নিলয়ের সাথে কবরস্থানের গেটের দিকে হাঁটা দিল। তার প্রতিটি পদক্ষেপ আজ ভারী, প্রতিটি নিঃশ্বাস যেন একটি তপ্ত আগ্নেয়গিরির লাভা। নিলয় পকেট থেকে ফোন বের করে আকাশকে একটা ছোট্ট মেসেজ পাঠালো, হি ইজ রেডি। শিলিগুড়ির রাস্তায় তখন কালবৈশাখীর তাণ্ডব কমেনি, কিন্তু সেই ঝড়ের চেয়েও বড় এক প্রলয় নিয়ে চারজন যুবক আজ একজোট হয়েছে। তালুকদার ভিলার গেটে যখন তারা পৌঁছালো, তখন আকাশের ঘরের জানালায় একটা অবয়ব দেখা গেল। আকাশ জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। সে জানে আজ থেকে অপরাধীদের জন্য সূর্য আর কোনোদিন শান্তিতে উঠবে না। আজিজ যখন গাড়ি থেকে নামলো, তার চোখে সেই হিমশীতল চাউনি দেখে রোদও শিউরে উঠল। রোদ এগিয়ে এসে আজিজের হাত ধরল, কিন্তু আজিজ সেই হাত সরিয়ে দিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে গেল। তালুকদার ভিলার বিশাল অট্টালিকা আজ যেন এক কান্নার মিছিলে পরিণত হয়েছে। বড়দের হাহাকারের মাঝে সব থেকে বেশি কষ্টে আছে নিভা আর বীর। ছোট ছোট দুটো প্রাণ, চারদিকে এত অচেনা মানুষ আর গুমট শোকের পরিবেশে তারা নিতে পারছে না। বীর গলা ফেটে চিৎকার করে কাঁদছে, আর তার কান্না দেখে নিভাও ডুকরে ডুকরে মরছে। কবরস্থান থেকে ফেরার পর নিলয় সোজা এলো নিভার কাছে। তার বিধ্বস্ত চেহারায় তখনও যুদ্ধের ছাপ, কিন্তু মেয়েকে দেখা মাত্রই নিলয়ের চোখের সেই কঠোরতা মুহূর্তেই জল হয়ে গেল। নিভা তার পাপাকে দেখা মাত্রই সব কান্না ভুলে হাত বাড়িয়ে দিল। নিলয় নিভাকে কোলে তুলে নিয়ে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল। মেয়ের কপালে একটি গভীর চুমু খেয়ে পাশে থাকা বীরের গালটা আলতো করে টেনে দিল। নিভার পাপা হিসেবে নিলয় যতটা নরম বাইরের পৃথিবীর কাছে, সে ততটাই ভয়ঙ্কর। এই বৈপরীত্য দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে রুমে প্রবেশ করলো আকাশ। এলোমেলো চুল, রক্তাভ চোখ আর উস্কো খুস্কো চেহারায় তাকে চেনা দেয়। মনে হচ্ছে ভেতর থেকে কেউ তাকে নিংড়ে দিয়েছে। সে দেখলো মেঘলা বীরকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বীরের যদি কান্না থামছেই না। আকাশের কিছুই ভালো লাগছিল না, তবু সে বীরকে নিজের কোলে তুলে নিল। তপ্ত মরুভূমির মতো খা খা করা হৃদয়ে বীরের ছোঁয়া যেন দুফোঁটা শীতল জল হয়ে ধরা দিল। আকাশ তার ছেলেকে বুকের মাঝে পিষে ফেলে একটা দীর্ঘ চুমু খেলো। বীর তার পাপার চেনা ঘ্রাণ পেয়ে মুহূর্তে শান্ত হয়ে গেল। মেঘলা এসব দেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলো। তার মনে হলো এই কঠিন সময়ে বাবার কাছে ছেলের থাকা বেশি প্রয়োজন। মেঘলা দরজার কাছে পৌঁছাতেই আকাশ খুব ক্ষীণ স্বরে বলল, মেঘলা, সারাদিন পেটে একটা দানা পানিও পড়েনি, খুব খিদে পেয়েছি রে, প্লিজ কিছু খাবার ঘরে নিয়ে আয়। আকাশের এই অসহায় কণ্ঠস্বর মেঘলার কলিজায় গিয়ে বিঁধল। সে সম্মতি জানিয়ে নিচে চলে গেল। আকাশ বীরকে নিয়ে বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিল। ঠান্ডা জলের নিচে দাঁড়িয়ে সে তার শরীরের ক্লান্তি আর মনের বিষাদ ধুয়ে ফেলতে চাইল। বীর তার পাপাকে ফিরে পেয়ে তখন খিলখিল করে না হাসলেও সব দুঃখ ভুলে এক শান্ত প্রশান্তিতে ডুবে গেল। নিচে নেমে মেঘলা দেখলো এক করুণ দৃশ্য। ড্রয়িং রুমে রানী বেগমের হাতে স্যালাইন চলছে। তার বাপের বাড়ির লোকজন, মা ভাবিরা সবাই তাকে ঘিরে আছে। পাশে পাথরের মতো বসে আছে রোদ আর রাত্রি। মেঘলা রাত্রিকে ইশারা করতে রাত্রি অনেক বুঝিয়ে রোদকে খাবার টেবিলে নিয়ে এলো। মার্কো, নিলয় আর আজিজের জন্য ঘরে খাবার পাঠিয়ে দেয়া হলো। রোদ ভাতের থালার দিকে তাকিয়ে থমকে গেল। তার ঠিক উল্টো পাশে জ্যোৎস্নার সেই চিরচেনা চেয়ারটা আজ শূন্য। রোদ আর নিজেকে সামলাতে পারল না, থালার উপর ঝুঁকে পড়ে হু হু করে কেঁদে উঠল। চাঁদতার বড় ভাইকে এভাবে ভেঙে পড়তে দেখে স্তম্ভিত হয়ে গেল। একজন পুরুষ মানুষ এতটা যন্ত্রণায় কিভাবে কাঁদতে পারে?
ঠিক সেই মুহূর্তে জসিম তালুকদার রোদের কাঁধে হাত রাখলেন। রোদ তার বড় আব্বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আকাশ যতটা শক্ত, রোদ ততটাই নরম মনের। জসিম তালুকদার দীর্ঘশ্বাস ফেলে মেঘলাকে বললেন, ছোট বৌমা, রোদকে ঘরে নিয়ে যাও, ওকে কিছু খাইয়ে দাও। একথা বলেই জসিম তালুকদার গম্ভীর মুখে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। হয়তো কোনো অসমাপ্ত কাজের নেশায় তার এই প্রস্থান। মেঘলা অনেক বুঝিয়ে রোদ রাত্রিকে কিছুটা খাইয়ে তার ঘরে পাঠিয়ে দিল। মেঘলা আজ এই বাড়িতে নতুন বউ হিসেবে প্রথম পা রেখেছে। যদিও ছোটবেলায় সে এখানে অনেকবার এসেছে, কিন্তু আজ তার দায়িত্ব অনেক বেশি। সে রান্নাঘর থেকে খাবার গুছিয়ে নিয়ে পা বাড়ালো আকাশের রুমের দিকে। আজ রাতের এই অন্ধকার যেন কাটছেই না। তবু এই ধ্বংসস্তূপের মাঝেই মেঘলাকে আগলে রাখতে হবে তার আপনজনদের। জ্যোৎস্নার সেই কালবৈশাখী ঝড়ের মতো প্রস্থান শিলিগুড়ির বুকে যে ক্ষত রেখে গিয়েছিল, সময়ের প্রলেপে তা কিছুটা সকালেও দাগ রয়ে গেছে গভীর। দেখতে দেখতে 15টা দিন পার হয়ে গেল। তালুকদার ভিলায় এখন এক থমথমে নিস্তব্ধতা। যে অট্টালিকা একদিন হাসিতে মুখরিত থাকত, আজ সেখানে কেবল দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। রানী বেগম একদম ভেঙে পড়েছিলেন। মেয়ের প্রতিটি স্মৃতি তাকে বিষাক্ত সাপের মতো দংশন করছিল। শেষ পর্যন্ত তার বাপের বাড়ির লোকজন এসে তাকে কিছুদিনের জন্য নিয়ে গেছে। এই ভিলায় থাকলে তিনি হয়তো আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। সারাক্ষণ জ্যোৎস্নার ঘরের দিকে তাকিয়ে বিলাপ করতেন। তাকে সুস্থ করার জন্যই এই সিদ্ধান্ত। তবে রোদ আর রাত্রিকে যেতে দেয়নি সেই বাড়ি থেকে। রোদ নিজেও প্রচণ্ড ভেঙে পড়েছে। যে প্রাণবন্ত ছেলেটা সারা বাড়ি মাতিয়ে রাখত, সে এখন এক বিষণ্ণ ছায়া। রাত্রেও তাকে একা ফেলে কোথাও যায়নি, ছায়ার মতো আগলে রেখেছে তার স্বামীকে। এদিকে আজিজ নিজেকে এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে ফেলেছে। সে ঘর থেকে বের হয় খুব কম। মাঝে মধ্যে গভীর রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে, তখন তাকে একবার বাইরে বের হতে দেখা যায়। তার খাবার এখন ঘরেই পাঠিয়ে দেওয়া হয়। সে কারোর সাথে কথা বলে না, শুধু শূন্য দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে থাকে। হয়তো অন্ধকারের মাঝে সে আজও তার আলোকে খুঁজে ফেরে। চাঁদও বদলে গেছে। যে চঞ্চল কিশোরীটি সারাক্ষণ দুষ্টুমি করত, সে এখন যন্ত্রের মতো নিজের কাজগুলো করে যায়। কথা বলে না বললেই চলে। ডাইনিং টেবিলে সবার সাথে বসেও সে যেন এক অন্য পৃথিবীর মানুষ। সবুজ এখনও ফেরেনি। পেশার খাতিরে সে যখন একবার লন্ডনের ফরম্যাটে চলে যায়, তখন 3-4 মাসের আগে তার দেখা পাওয়া ভার। বাড়ির এই প্রলয়ঙ্করী তুফানের খবর সে কতটুকু পেয়েছে তা কেউ জানে না। নীলিমাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। নিলয় তাকে নিজের বাড়িতে নিয়ে গেছে যত্নে রাখার জন্য। জসিম তালুকদার নিজেকে আবার কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছেন। বাস্তবতাকে মেনে নিয়ে তাকে চলতে হবে, কারণ এই বিশাল সাম্রাজ্যের ভার এখনও তার কাঁধে। রোদও টুকটাক বাইরে বের হচ্ছে, পৃথিবীর নিয়ম মেনে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে এই সমস্ত পরিবর্তনের মাঝে সবথেকে বড় চমক হলো আকাশ আর মেঘলার সম্পর্ক। জ্যোৎস্নার মৃত্যুর 5 দিন পর মেঘলা বীরকে নিয়ে তাদের নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছিল। আর সেই থেকে আকাশের এক নতুন রূপ দেখছে সবাই। 15 দিন আগে সেই বিধ্বস্ত পাথর হয়ে যাওয়া আকাশ যেন কোথায় হারিয়ে গেছে। সারাদিন সে মেঘলার পেছন পেছন ছায়ার মতো ঘুরে বেড়ায়। ফ্ল্যাটের ড্রয়িং রুম থেকে রান্নাঘর, আকাশের উপস্থিতি সবখানে। কাজ বাসের বালাই নেই, ব্যবসার ফাইলগুলো ধুলো জমছে, কিন্তু আকাশের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। মেঘলা যখন স্কুলে যায়, বীর সারাক্ষণ তার পাপার সাথেই থাকে। আকাশ যেন বীরের কাছে এক নতুন বন্ধু। বীর এমনিতেই একটু দুষ্ট, কিন্তু তার পাপার পাল্লায় পড়ে এখন একদম অকস্মাৎ ঢেকি হয়ে উঠছে। উল্টাপাল্টা কাজ শেখা, সারাক্ষণ ঘর তছনছ করা, আর মেঘলা স্কুল থেকে ফিরলে দুজনে মিলে নালিশের ঝুড়ি নিয়ে বসা, এটাই এখন আকাশের রুটিন। মেঘলা মাঝে মধ্যে অবাক হয়ে তাকায় আকাশের দিকে। এই সে মানুষ যে কতদিন আগে বনে শোকে উন্মাদ হয়ে যাচ্ছিল, আজ সে বীরের সাথে মেঝেতে বসে খেলছে, অকারণে মেঘলাকে জ্বালিয়ে মারছে। মেঘলা যখন রেগে গিয়ে বলে, আপনি কি কোনো কাজ করবেন না? আকাশ তখন নির্জনের মতো হেসে উত্তর দেয়, আমার সব থেকে বড় কাজ তো এখন তোকে আর বীরকে পাহারা দেয়া। আকাশের এই পরিবর্তন কি সত্যি মনের ক্ষত শুকিয়ে যাওয়ার চিহ্ন, নাকি সে মেঘলার আড়ালে নিজের ভেতরের হাহাকারকে লুকিয়ে রাখার চেষ্টা করছে? মেঘলা বুঝতে পারে না। সে শুধু দেখে বীরের হাসিতে আকাশ তার বেঁচে থাকার রসদ খুঁজে নিচ্ছে। আকাশে বিকেলের আলো ম্লান হয়ে সন্ধ্যা নামছে। তালুকদার ভিলায় এখন বাতি জ্বলে ঠিকই,
কিন্তু সেই উৎসবের রোশনাই আর নেই। রান্নাঘর থেকে আজিজের রাতের খাবারটা ট্রেতে সাজিয়ে নিয়ে দোতলায় উঠল চাঁদ। গত 15 দিন ধরে এই বাড়িটার প্রতিটি কোণ যেন এক একটা হিমশীতল দ্বীপ হয়ে গেছে। আজিজের ঘরের দরজার সামনে গিয়ে চাঁদ থমকে দাঁড়ালো। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। সে আলতো করে ধাক্কা দিতেই আগোছালোভাবে ভেজানো দরজাটা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। দরজা খোলার সাথে সাথে এক ভ্যাপসা গুমট গন্ধ নাকে এলো চাঁদের। দামি রুম ফ্রেশনারের বদলে আজ এই ঘরে রাজত্ব করছে টিকোটিনের কটু গন্ধ। চাঁদ অবাক হলো। আজিজ কোনোদিনও এভাবে ধূমপান করতো না। বড়জোর আকাশ ভাইদের পাল্লায় পড়ে কদাচিৎ একটা আটটা খেত। কিন্তু আজ ঘরের মেঝময় ছড়ানো ছেটানো সিগারেটের অবশিষ্টাংশ দেখে মনে হচ্ছে সে যেন নিজের ফুসফুস পুড়িয়ে ভেতরের আগুন নেভানোর চেষ্টা করছে। চাঁদ সুইচ টিপে আলো জ্বালাতেই দেখল আজিজ মেঝের ওপর উপর হয়ে শুয়ে আছে। তার এক হাত প্রসারিত, আর সে হাতের মুঠোয় ধরা ফোনের স্ক্রিনটা তখনও জ্বলছে। স্ক্রিনে জ্যোৎস্নার একটা হাস্যজ্জ্বল ছবি, যেখানে সে প্রাণ খুলে হাসছে, ঠিক যেন এক টুকরো রোদ। আজিজ সেই ছবির ওপর আঙুল রেখে নিথর হয়ে পড়ে আছে। চাঁদ ধীর পায়ে এগিয়ে গিয়ে আজিজের মাথার কাছে বসলো। খুব নিচু স্বরে ডাকলো, আজিজ ভাইয়া উঠেন, একটু খেয়ে নেবেন। আজিজ ধরফড় করে মাথা তুলল। তার চোখ দুটো কোটরগত, নিচে গাঢ় কালচে দাগ। চাঁদের দিকে তাকিয়ে সে যেন চিনতে পারল না কয়েক মুহূর্ত। তারপর ক্লান্ত গলায় বলল, রেখে যা চাঁদ, আমি পরে খেয়ে নিব। চাঁদ কথা বাড়ালো না। সে জানে এই মুহূর্তে জোর করা বৃথা। সে চুপচাপ খাবারের ট্রেটা পাশে রাখলো। তারপর মেঝের ওপর পড়ে থাকা সিগারেটের টুকরোগুলো আর ময়লাগুলো একে একে কুড়িয়ে নিল। আজিজের বিছানাটা বিশ্রীভাবে আগোছালো হয়েছিল। চাঁদ পুরনো বেডশিটটা টেনে তুলে ঝেড়ে ফেলল এবং আলমারি থেকে একটা নতুন ফিনফিনে সাদা বেডশিট বের করে বিছিয়ে দিল। ঘরটা একটু গুছিয়ে নিয়ে সে আজিজের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ভাইয়া এবার মেঝে থেকে উঠে বিছানায় গিয়ে বসুন, আমি জায়গাটা মুছে দিচ্ছি। আজিজ কোনো প্রতিবাদ করল না। যান্ত্রিকভাবে উঠে সে বিছানার এক কোণে বসল। তার শরীরটা যেন এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। চাঁদ দ্রুত হাতে ঘরটা পরিষ্কার করে দিয়ে আজিজকে বলল, একটু শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসুন ভাইয়া, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আজিজ আজও কোনো দ্বিমত পোষণ করল না। একটা কলের পুতুলের মতো সে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর যখন সে ভিজে চলে বেরিয়ে এলো, তখন তার চেহারায় কিছুটা সজীবতা ফেললেও চোখে সে শূন্যতা কাটল না। চাঁদ ততক্ষণে খাবারটা টেবিলের উপর সাজিয়ে দিয়েছে। আজিজ যান্ত্রিকভাবে খেতে শুরু করলো। চাঁদ তার পাশে বসে আলতো গলায় বলতে শুরু করলো, ভাইয়া কখনো আপুর থেকে বেটার অপশন পেলে আপনি কি করবেন? আজিজ এক মুহূর্তের জন্য থমকে গেল। সে চাঁদকে ভালো করে দেখে একটু হাসলো। তারপর পাশে থাকা ফোনে চলতে থাকা জ্যোৎস্নার ছবির দিকে তাকিয়ে বলল, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা সান্ত্বনা হলো ইউ ডিজার্ভ বেটার। কাউকে একবার মনে ধরে গেলে কে বেটার বা কে ডিজার্ভিং এত সমীকরণ কষার সময় কই। আমরা চাই যা ভালো লাগে সেটাই মুখ্য। আর ব্যাটারের কি শেষ আছে? আমি কারো থেকে বেটার, কেউ আমার থেকে বেটার, কেউ বা তার থেকে। কিন্তু ভালো লাগা যদি এক জায়গায় এসে থেমে যায়, আটকে যায়, সে যেমনই হোক না কেন, তার থেকে বেটার কেউ হতে পারে না। সেই বেটার, সেই বেস্ট। আজিজের এই উত্তর শুনে চাঁদ এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর সে খুব মূল্যায়ন কণ্ঠে বলতে শুরু করলো, ভাইয়া আমি জানি আপনার কষ্টটা আকাশ ছোঁয়া। যে চলে যায় সে তো সব মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমায়, কিন্তু রেখে যায় এক বুক হাহাকার। তবে একটা কথা বলবো ভাইয়া, রাগ করবেন না তো? আমাদের জীবনে কিছু কিছু মানুষ আসে যারা আমাদের শিখিয়ে দেয় যে সব ভালোবাসার গন্তব্য এক হয় না। আজিজ খাওয়া থামিয়ে চাঁদের দিকে তাকালো। চাঁদ আবার বলতে লাগলো, আপনার ভালোবাসাটা বিন্দুমাত্র মিথ্যে নয় ভাইয়া। আপনার মতো করে জ্যোৎস্না আপুকে কেউ হয়তো কোনোদিনও ভালোবাসেনি, কিন্তু সত্যিটা হলো আপনার এই পবিত্র ভালোবাসাটা জন্ম নিয়েছিল এক ভুল মানুষের উপর। ভুল মানুষ এ কারণে বলছি না যে সে খারাপ মানুষ ছিল, সে অবশ্যই একজন ভালো মানুষ ছিল, বরং এই কারণেই বলছি জ্যোৎস্না আপু কোনোদিনও আপনাকে সেই নজরে দেখেনি। আজিজের চোয়াল শক্ত হয়ে এলো। চাঁদ থামল না। সে আজিজের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি যদি আপুকে সেই দিন বলতেন যে আপনি তাকে ভালোবাসেন, তবে হয়তো সে কোনোদিনও সেটা মানতে পারতো না। তার সারা অস্তিত্ব জুড়ে তার ভাবনায় আর ভালোবাসায় শুধুমাত্র
আমার আকাশ ভাইয়াই ছিল। ভাইয়া ছিল তার পৃথিবী। সে ভাইয়ার চোখে দিয়ে দুনিয়া দেখত। ভাইয়ার কথা দিয়েই তার দিন শুরু আর শেষ হতো। সেখানে অন্য কারোর জন্য এক তিল জায়গা অবশিষ্ট ছিল না। চাঁদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি যাকে নিজের জীবন দিয়ে আগলাতে চেয়েছিলেন সে আসলে মানসিকভাবে অন্য একজনের কাছে সমর্পিত ছিল। আপনি হয়তো তার জন্য নিজের জীবন দিয়ে দিতেন, কিন্তু সে কি পারতো আপনাকে সেই মর্যাদা দিতে? ভালোবাসা তো একতরফা হয় না ভাইয়া। আপনি যার জন্য নিজেকে শেষ করে দিচ্ছেন সে ওপারে গিয়েও হয়তো আকাশ ভাইয়ের কথাই ভাবছে। আপনার এই আত্মাহুতি কি তবে ব্যর্থ নয়? আজিত স্তব্ধ হয়ে বসে রইল। চাঁদের কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধলেও তার ভেতরে এক আশ্চর্য সত্য উন্মোচিত হচ্ছিল। চাঁদ আবার বলল, মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু ভুল স্মৃতিগুলো মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারে। আপুকে আপনি বন্ধু হিসেবে ভালোবাসতেন, সেটাই ছিল সবচেয়ে সুন্দর। কিন্তু তাকে যখন জীবনের সঙ্গী হিসেবে ভাবতে শুরু করলেন তখনই কষ্টের শুরু হলো। নিজেকে এভাবে তিলে তিলে শেষ করবেন না ভাইয়া। আকাশ ভাইয়া কিন্তু বদলে গেছে। সে এখন ভাবি আর বীরকে নিয়ে বাঁচার চেষ্টা করছে। আপনিও চেষ্টা করুন যে আপনাকে কোনোদিনও নিজের ভাবেনি তার বিরহে নিজের বর্তমানকে বলি দেবেন না। আজিজের দু চোখ বেয়ে এক ফোঁটা জল টপ করে ভাতের থালায় পড়ল। এতক্ষণ সে কাঁদেনি, কিন্তু চাঁদের এই রূঢ় অথচ ধ্রুব সত্যটা তার ভেতরের জমাট বাঁধা বরফটাকে গলিয়ে দিল। চাঁদ তাকে সান্ত্বনা না দিয়ে বরং জীবনের এক নিষ্ঠুর বাস্তবতার আয়না ধরল তার সামনে। আজিজ বুঝতে পারল সে এক মরীচিকার পেছনে ছুটছিল। রাত বাড়তে থাকলো। সেই গুমোট অন্ধকারে আজিজের ঘরে জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাস যেন এক নতুন সংকেত দিয়ে গেল। অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। জীবনের নামই হলো সম্মুখ পানে এগিয়ে চলা। শহর জুড়ে সন্ধ্যার অন্ধকার নামার সাথে সাথেই মেঘলাদের ফ্ল্যাটে এক অন্যরকম তাণ্ডব শুরু হয়েছে। আর এই তাণ্ডবের মূল রয়েছে বাড়ির ছোট নবাব বীর। বিকেল থেকেই সে এক নাগাড়ে বায়না ধরেছে, তাকে পরোটা বানিয়ে দিতেই হবে। তবে এই বায়না যে বীরের নিজের মাথা থেকে আসেনি তা বুঝতে মেঘলার এক মুহূর্তও সময় লাগেনি। ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে থাকা আকাশের দিকে তাকাতেই মেঘলা নিশ্চিত হলো এই পুরোটা মিশন আসলে বড় নবাবের কারসাজি। আকাশ আড়াল থেকে বীরকে উস্কে দিচ্ছে মেঘলাকে জ্বালিয়ে মারার জন্য। পাজি ছেলেটা যেন তার বাপের কার্বন কপি। আকাশ যা বলছে বীর তাতেই এক পায়ে খাড়া। মেঘলা বিরক্ত হয়ে রান্নাঘর থেকে চিৎকার করে বলল, পরোটা হবে না বীর, বাড়িতে আটা বা ময়দা কিছুই নেই, এখন চুপচাপ দুধ বিস্কিট খেয়ে নাও। আকাশ সুযোগ বুঝে পেছন থেকে মুচকি হেসে বলে উঠল, নো প্রবলেম বেব, কোনো চিন্তা করো না, আমি এখনই নিয়ে আসছি। বাবার কথা শেষ হতে না হতে বীর তার আধো আধো গলায় কোমর দুলিয়ে বলে উঠল, নো প্রবলেম বেব, আমি এত নাতি। মেঘলার মেজাজ এবার সপ্তমে চলল। সে হাতের খুন্তিটা সশব্দে রেখে গটগট করে লিভিং রুমে চলে এলো। আকাশের সামনে দাঁড়িয়ে কোমর বেঁধে রাগী গলায় বলল, খবরদার, একদম এই ধরনের অভদ্রতা আমার সামনে করবেন না। আপনার এইসব প্রশ্রয়ের জন্য ছেলে আমাকে মা না বলে উল্টো পাল্টা নামে ডাকে। ও কি বুঝতে পারছে আপনি কি বলছেন? ও তো স্রেফ নকল করছে। আকাশ হো হো করে হেসে বীরকে এক টানে কোলে তুলে নিল। বীরের নরম গালে একটা চুমু খেয়ে সে বেশ গম্ভীর ভঙ্গিতে ছেলেকে বোঝাতে বসলো। শোনো বীর, এটা আমার বউ, তাই আমি ওকে বেব বা ডার্লিং বলতে পারি, কিন্তু তুমি বলতে পারবে না, কারণ ও তোমার মা। তোমাকে যখন আমি বড় করে বিয়ে দেব তখন আমি তোমার জন্য একটা সুন্দর বউ খুঁজে দেব। তখন তুমি তোমার বউকে ডার্লিং, জান, বেব সব বলবে, বুঝছো? বীর যেন বিশাল বড় কোনো তত্ত্ব কথা বুঝে নিয়েছে এমন একটা ভাব করে মাথা নাড়ল। আকাশের চিবুক ধরে গাল ফুলিয়ে বলল, আত্তা পাপা বউ আনবে, তুন্দল বউ আনবে। আকাশ চোখ টিপে মেঘলার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, একদম টকটকে লাল টুকটকে বউ এনে দেব। এখন চলো আমরা ময়দা নিয়ে আসি। মেঘলা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই লোকটাকে সত্যিই আগে সে পাথর হয়ে যাওয়া আকাশ। সে এখন সব ভুলে নিজের ছেলের সাথে পাল্লা দিয়ে অকস্মাৎ কাজ শিখছে আর তাকে রাগিয়ে মজা নিচ্ছে। বীরের সেই আত্মা পাপা শুনে মেঘলার হাসি পেলেও সে মুখ শক্ত করে রইল। আকাশ বীরকে কাঁধে তুলে নিয়ে শীষ দিতে দিতে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় মেঘলার কানের কাছে ফিসফিস করে বলে গেল, বেশি রাগ করো না বেব, রাগের চোটে পরোটা যেন পড়ে না যায়। ময়দা নিয়ে আকাশ যখন লিফটে উঠল তখন ভেতরে আগে থেকেই ছিল প্রতিবেশী এক তরুণী আর তার মা।
মেয়েটির পরনে একদম টাইট ফিট স্কিন কালার টপ আর জিন্স, যা তার শরীরের গঠনকে দৃষ্টিকটুভাবে ফুটিয়ে তুলেছে। তার মাও পিছিয়ে নেই, চুড়িদারের আড়ালে নিজেকে আধুনিক প্রমাণের এক সস্তা চেষ্টা। তারা যে অনেকক্ষণ ধরে আকাশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে তা আকাশ বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু আকাশের চোখ নিবদ্ধ বীরের ওপর। সে ওসব উগ্র সাজগোজের দিকে তাকিয়ে নিজের রুচি নষ্ট করতে নারাজ। মেয়েটি হঠাৎ গদগদ হয়ে বীরের গাল টেনে দিয়ে বলল,